পদ্মজার বুক ধুকপুক করছে। শেষমেশ তার ইজ্জতেও হাত পড়ছে। সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজা বাধা অবস্থায় উল্টা হয়েছিল। শফিক সোজা করে। সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে। শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রি রি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখেনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেয়া। একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থেকে দেখবি? দেখলে দেখতে পারিস। শফিক আরও অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। এক দলা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় দশায়। পুরনো ক্ষতস্থানের পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে, আর্তনাদ করে ওঠে, আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসছে। কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেওয়াল ভেসে দাঁড়াল। ঘরে এসে প্রবেশ করল আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসছে। আমির এখানে আছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শফিক আমিরকে দেখে হাসল, বলল, আমির, এই বউ তো। চোখের পলকে সেই হাসি মিলিয়ে যায়। কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বে আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের 2 চোখে আঘাত করে, পেটে, বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাতে ধরে দেয়ারে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যালগ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীত হয়ে পড়ে। রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজা চোখ বুঝে জোরে জোরে কাঁদতে থাকল। আমিরের সারা মুখে রক্ত। চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ আর আরভিদ। মুহূর্তে চারিদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটো যেন বেরিয়ে এসেছে। গলার রগ থেকে ছিটকে রক্ত বেরোচ্ছে। যে কোনো সাধারণ মানুষ কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড় গড় করে বমি করা। পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে। মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়ার কিছু নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছু নেই। সে শুধু ভয় পাচ্ছে। আমির হাতের ছুরি চেয়ারের উপর রাখল। তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোঁপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের কত কাজে লাগত সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দেবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই। পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির তার চোখ দুটো। না, ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকল। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের জন্য থামে। তারপর জোর জবরদস্তি করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন, শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে। মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল, তারপর ডাকল, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে।
সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। তাও পদ্মজা তাকায় না, তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়, পাঁজা কোলা করে নিয়ে আসে A4 ঘরে। এ ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল, কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড় নেয়। আমিরকে আর পদ্মজার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে, সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে, পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে, বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমকে ওঠে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে, ভয়ার্থ চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরভিদকে দেখেছে। আরভিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার দরকারি জিনিসপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিল। আমি লতিফাকে দেখে রেগে যায়, লতিফাও ভয়ে পেয়ে যায়। তবে আমি রেগে কিছু বলল না, শুধু প্রশ্ন করল কেন এসেছে। তারপর উত্তর দিয়ে দিল, পদ্মজা ভালো আছে। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেওয়া হয়। শেষ রাতে যেন বাড়ির পেছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এখানে। 2 দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে আরভিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখল। পদ্মজাকে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, তখন বমি করেছ, এখন আবার রক্তও লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত স্বাভাবিক, কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না, তার ফোপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবে। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলা এনে কিছুটা বিছানায় রাখল, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মুছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করতে চাইল। তখনই পদ্মজা ছেদ করে উঠে দূরে সরে যায়, চোখ বড় বড় করে তীব্র ঘৃণায় বলল, দূরে থাকুন। আমির শান্তভাবে বলল, রক্ত ঝরছে তো? পদ্মজা কঠিন সুরে বলল, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরল। আমির আর কি বলার, সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসল। দুজন 2 দিকে বসে থাকে চুপচাপ। নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখল তার কথা ফুটছে না। আরও 2 বার চেষ্টা করার পর পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কি করবে ভেবে পাচ্ছ না? অসহায় মনে হচ্ছে নিজেকে? পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আমির প্রশ্ন করল, আনন্দ হওয়ার কি আছে? পদ্মজা ব্যঙ্গ করে বলল, কিছু নেই। আমির সাপটা জবাব দিল, না। পদ্মজা আমার কটাক্ষ করে জিজ্ঞেস করল, ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? আমির পাল্টা প্রশ্ন করল, নিজেকে ভালো প্রমাণ করতে চাইলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে ঘৃণার সাথে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আপনি আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন, আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম। তারপরও আমি আপনাকে ভালো মনে করব? আমির দৃঢ় কঠিন গলায় বলল, সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নিল। আমির আবার প্রশ্ন করল, কে বলেছে? পদ্মজা শাক্ত চোখে তাকিয়ে বলল, মিথ্যে তো বলেনি। আমির চোখ ছোট করে জিজ্ঞেস করল, রিদওয়ান? পদ্মজা জবাব দিল, সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা নিজেকে ঘৃণা করে বলল, আমার নিজেকে নর্ধমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। আমি শান্ত গলায় আদেশ দিল,
গোসল করে পরিষ্কার হয়ে যাও। পদ্মজা অবাক হয়ে বলল, মজা করছেন? আমির এক কথায় জবাব দিল, না। পদ্মজা রাগ ও ঘৃণায় ফুঁসতে ফুঁসতে বলল, তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী? নারী তো ভোগের জিনিস, ভোগ করে করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ে। প্রশ্ন করল, কবে তোমাকে জোর করেছি? পদ্মজা কঠিন চোখে তাকিয়ে বলল, আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেইনি। আমির হঠাৎ প্রশ্ন করে বসল, ভালোবেসে না? পদ্মজা চিৎকার করে বলল, দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপে পাগল আপনি। আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেনি, এজন্য রেখে দিয়েছেন। বিয়ে করেছেন, হালাল সনদের অধিকারে ভোগ করেছেন। আমার এই সুন্দর যদি না থাকতো, কবেই ছুড়ে দিতেন আবর্জনায়। আমির ব্যঙ্গে সুরে বলল, রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি। পদ্মজা কিরমির করে বলল, তাই করছি। আপনার ভাইয়ের রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসল, হেসে অবজ্ঞা সুরে বলল, তখন তুমি আমার বউ ছিলে, দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মচার রাগ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। সে চেঁচিয়ে বলল, আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? আমির শান্তির সুরে বলল, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এই সব কথাবার্তা যায় না। পদ্মজা দাঁতে দাঁত চেপে বলল, আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না, এখন আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচব কি করে? কয়দিন পর তো আপনার বোনদের উপরও আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদে পড়েছেন তো। আমির তাকে থামিয়ে বলল, আট পাড়ার মেয়েদের। পদ্মজা আমিরের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি ঠিকই আমাকে তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনদের উপর হাত দিবেন না, তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। আমির ধমকের সুরে বলল, তোমার বোনদের উপর কখনো কোনো আক্রমণ আসবে না, তুমি খুব বেশি কথা বলছো। পদ্মজা অসহায়ভাবে বলল, শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না। আমির বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, তাই কথা বলে মাথা খাচ্ছ? পদ্মজা ঘৃণা ভরা চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এইবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসল, রুদ্ধশ্বাসে বলল, অনেক কথা বলেছ, এবার গোসল করে খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। পদ্মজা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, কিসের সুযোগ? আমির কঠিনভাবে উত্তর দিল, তোমাকে বাধার, আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে। পাতালপুরী নিস্তব্ধতায় ছেয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। ভিত্রিতে মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা এওয়ানের পালঙ্কে শুয়ে আছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে, চোখ দুটি শুষ্ক, এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিটোর দরজার পাশে দেয়াল ঘেঁষে বসে আছে আমির, তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে, পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির দুই হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয়, আর্তনাদের মতো শব্দ করে মুখে। দুই হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ তাকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না, ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসল, তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরল। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে।
পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়, ঘরে পায়চারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা গভীর ভালোবাসায় বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসে করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেল। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়ল। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমিরের হাবভাব তো ভালা না ভাই, আলমগীরের মতো না কাম কইরা লায়। মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা, মন্তুরা বসে আছে। খলিল জানতে চাইল, তুমি এইখানে থাকবা? মজিদ বিরক্ত হয়ে বললেন, আর কে আছে এখানে? মেয়েগুলোকে তো বারেকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরের পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? খলিল কাচুমাচু করে বলল, রাগও কেন, আমি তাইলে যাইতাছি। মজিদ আদেশ দিলেন, কাঞ্চনপুরের চেয়ারম্যানরে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। খলিল মাথা নেড়ে বলল, আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোয়া উড়ান। পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির রেওয়ানের দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখল পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। আমির দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করল তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসল। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে। তারপর শান্ত অনুভূতিহীন কণ্ঠে বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমির এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজার নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত অথচ কঠিন কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে এওয়ানের বাইরের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে ডাকলেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্ত, ক্লান্তি তার চোখ মুখে। মজিদ গম্ভীরভাবে বললেন, দুদিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করল। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে, এ নিয়ে বড় সমাবেশ হয়, কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোকে দেখানো পাপ পুণ্যের হিসেবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার স্বরে বলল, মনে আছে। মজিদ সতর্ক করে বললেন, দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে। আমির আচরগা রেগে গিয়ে বলল, আর কি ভেজাল করবে? মেরেই ফেলেছিলাম, আরেকটু হলে? মেরে ফেললে খুশি হবে? মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলেছি। আমির বিরক্তি নিয়ে বলল, কিছু করবে না ও, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। মজিদ জানালেন, না হলেই ভালো, কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি। আমি আত্মবিশ্বাসের সাথে বলল, সময় দিবে না, আর এত অনুরোধ করার কি আছে, সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে প্রশংসা করে বললেন, বাঘের বাচ্চা।
আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। মজিদ আদেশ দিয়ে বললেন, বাইরে কে থাকবে, তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে, চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। সে 2-3 বার এওয়ানের দরজার দিকে তাকিয়েছে, 1000বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার একপাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বুকের মতো টানছে। অন্যদিকে রক্তের রং, যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমির ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে, দ্রুত পায়ে চলে আসে এওয়ানে। ঘরে আবছা আলো। পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাফ রয়ে গেছে। আমির জুতো খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসল। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুল না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মজার বুকের ধুকধুকানি। পদ্মজা চমকে যায়। পিনপতন নীরবতা বিরাজ করছে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই। পদ্মজা ঢোক গিলে ঠান্ডা অনুভূতিহীন কণ্ঠে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তবে এইটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলে না, চুপচাপ সরে গেল। অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো সে শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। 1000 মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, আম্মা, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো? আমি পাপীকে ভালোবেসে পাপ করছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তর্পণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মবতী দেখে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীর 3টা মানুষকে সে ভালোবেসেছে। তার থেকে 2টা মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে। আরেকজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন, আশা, সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছিলাম। সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে জান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণ্য চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেঁড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদ্মজা কাঁদতে থাকলো। চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা এই কোন পরীক্ষায় ফেলেছেন? আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে একটা লম্বা একখানা বস্তু। সে সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করল, হ্যান্ডকাফ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল,
আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দিও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমির বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল, তারপর প্রতিজ্ঞা করে বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুব না, শপথ করছি, আর ছুব না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহর উপর প্রশ্ন তুলে বলল, আমার ভালোবাসায় কি কমতে ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলল, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? ফাহিমা আফসোসের স্বরে বলল, আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত। পদ্মজা ফিক করে হেসে ফেলল, অবাক হয়ে বলল, পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন? তুষারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার গভীরভাবে প্রভাবিত হয়ে বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টপৃষ্ঠে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হেসে, অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি। কাঠের দোতলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো। লিখন আগুন থেকে তাপ নেয়। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হয়, মৃদুলের দেখা মিলে। সে লিখনের সাথে করমর্দন করে উষ্ণতার সাথে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। তারপর শাকিলের দিকে তাকিয়ে নির্দেশ দিল, এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসল। দুজন বড়ই গাছের নিচে বসে আছে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন আরাম করে বসে বলল, তারপর কেমন আছো? মৃদুল একটু ইস্তস্ত করে বলল, জি ভাই, ভালো আছি। একটা দরকারে আইছি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসল। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন সহানুভূতিশীল হেসে বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসেজ করতে করতে লজ্জা পেয়ে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতাছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসল। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য হয়। মৃদুল আগের মতোই অপ্রস্তুত হয়ে বলল, আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো। আমির ভাইরে ডর লাগে, তাই তোমার কাছে আইছি। লিখন হেসে আশ্বস্ত করে বলল, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথে চেয়ে স্বপ্নময় কণ্ঠে বলল, আমার একটা ইচ্ছে ছিল, শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় আমি থাকব, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সেই সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব, মনের সব অনুভূতি জানাব। কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলছো ভাই। তারপরেই মুখ গুমটো করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। লিখন তথ্য দিয়ে বলল, শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত, আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। মৃদুল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি? লিখন শান্তভাবে বলল, না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে জানতে চাইল,
ভাই, নায়িকা কোনডা? লিখন আঙুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাল পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসল। মৃদুলকে মজা করে বলল, পূর্ণার সামনে এই কথা বলিও না। দুজন একসাথে হাসল। আরও অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে, সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে নিচু স্বরে বলল, ভাই, নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে শান্তভাবে বলল, আর ওদিকে তাকিও না, তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলে, ওনার নাম কি? লিখন উত্তর দিল, ফারহিন ত্রিধা। মৃদুল উৎসাহিত হয়ে বলল, মাশাল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার সাথে কিন্তু মানাবে। লিখন স্মিত হেসে বলল, মানায় তো কতজনের সাথে, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়াল। লিখন ব্যাখ্যা করে বলল, ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজে জায়গা করে নিবে, এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসল মৃদুলও। লিখন গভীরভাবে বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না, এটা সম্ভব নয়। আমার কি নেই, সব আছে, কিছুর অভাব নেই, শুধু একটা অংশই ফাঁকা। সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না, পূর্ণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়। কারণ যাকে চাই সে পরস্ত্রী, তবুও মন ভেবে ফেলে, যদিও এই আশা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে, কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একধারে সৌভাগ্য, আবার দুর্ভাগ্য। মৃদুল প্রশংসার সুরে বলল, তুমি অনেক বুঝো ভাই। লিখন বলতে থাকল, ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না, সে তো জানে আমার মন অন্যখানে। মৃদুল পরামর্শ দিয়ে বলল, কতদিন অবিবাহিত থাকবা, এবার বিয়ে করে নাও। লিখন হতাশ হয়ে বলল, আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে, এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? মৃদুল সায় দিয়ে বলল, এইবার বিয়ে কইরা নেওয়া দরকার, খালাম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার। লিখন গভীর নিঃশ্বাস ফেলে বলল, মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসাও বুঝো, তাই তোমার সাথে কিছু বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব ভারীভাবে পদ্মজাতে ফেসে গেছি, আমার মাঝে মাঝে দম বন্ধ কর কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি, প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন, আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশা পূরণ না হোক, আশা রাখতে তো দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে, আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি, ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে, আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালা পড়া হয় ঠিকই, তবে এটাই বাস্তবতা। ত্রিধার জন্য আমার মায়া হয়, মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত। ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও হবে,
ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি। তবু আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল, আবার খুব শক্ত। কিছু মানুষ একজনকে ভালোবাসার জন্যই জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটা ভেবেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে। পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি কাণ্ড! এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষেরা। মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলে, আমার মতো? লিখন গভীরভাবে বলল, তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুণে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা, বাবা, নানা, নানি, দাদা, দাদি, ভাই, বোন, অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবনসঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি, ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গাটা অন্য কাউকে দেয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না। আমি পারবো না। আমি স্বামী হিসাবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দেব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে। নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না। আম্মাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও। যাই হয়ে যাক, কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে আবেগপ্রবণ হয়ে বলল, ভাই, তোমারে কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়ব না। আমি আমার সৌভাগ্য ধরে রাখব। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। মৃদুল হেসে বলল, যাও ভাই। শুটিং শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন হয়? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধা লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেই রকম। লিখন ত্রিধার হাতে ধরতেই ত্রিধার চোখে মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন করে ওঠে। ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে। চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজার গলায় মাফলার পড়েছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সব সময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে স্নেহের সাথে বলে, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করল। সে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, আপা,
তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে কান্না জড়ানো গলায় বলল, আপা, এতটা কেমন করে হলো? কবে হলো? আমির ঘরে প্রবেশ করে, পূর্ণার জবাব দেয়। ঢাকা যাবার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর আর তার সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরের অন্দরমহলে রিদওয়ান গিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল, তারপর আসছি বলে চলে যায়। পদ্মজার মুখে বসিয়ে গেছে বানানো কথা। পূর্ণায় উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা, দুর্ঘটনা মানে? কেমনে কি হলো? পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বিষয়টা এড়িয়ে বলল, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো ভালো আছি। দুর্ঘটনা মনে রাখতে নেই, এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণার খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আছে, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করে বলল, কাঁদে না, এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্নামাখা স্বরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে আদর করে বলে, আমার কাঁদুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজার পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোর তো মা, বোন, বাবাও অপেক্ষা করে আছে। আশায় আছে একদিন তাদের মেয়ে, বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আছে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সবকিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে কঠিন সুরে বলল, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনদেরও না। নিজেকে নিয়ন্ত্রণে রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে, বাড়ির গেটেও দুজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবে চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আম্মা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। আমির ঘুরেই উত্তর দিল, বলে দিচ্ছি, যেতে দিবে। পদ্মজা আবার বলল, পূর্ণাকে বিয়ে দিতে চাই, খুব দ্রুত, প্রেমাকেও। আমির অবাক হয়ে বলল, প্রেমাকেও কেন? পদ্মজা দৃঢ়তার সাথে বলল, আমার ভবিষ্যৎ আমি জানি না। হয় জেল, নয় মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার মতো খুঁজে পেল না। সময় নিয়ে স্বাভাবিকভাবে বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি। মৃদুলের সাথে কথা বলতে পারো? পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি? কি করছিল? আমির পাল্টা প্রশ্ন করল, মেলায় কি করতে যায়? পদ্মজা বুঝতে পারে। সে সন্দেহযুক্ত হয়ে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? মিস্টার আমির নির্বিকারভাবে বলল, মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই। বাইরে কিছু করে না কি জানি না। পদ্মজার জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে। সে কি পূর্ণাকে সত্যি ভালোবাসে, নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনি তো মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে। আমিরকে ডাকল, শুনুন। আমির দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমির শর্ত দিয়ে বলল, সন্ধ্যায় কথা হবে, আমার সামনে। ফরিনার অবস্থা করুণ। পদ্মজা সব জেনে গেছে। জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে। মৃত্যুর প্রহর গুনছেন। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুঝে শুয়ে আছেন। পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো, ধীরে ডাকল, আমা। ফরিনার বুক ছ্যাত করে উঠল। তিনি চট করে চোখ খুললেন। চোখ ভরে উঠে জলে। তিনি উঠতে চান, পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন। কেঁদে উঠে পদ্মজাও। দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে কান্না জড়ানো গলায় বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতাছে, তোমারে না দেখা আমি কেমনে মরি কত? পদ্মজা তাকেও সান্ত্বনা দিয়ে বলল, এসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা।
ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে দুর্বল স্বরে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারুম। তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। ফরিনায় ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন, তীব্র ঘেন্না নিয়ে বললেন, বাবু আমার গর্ভরে কলঙ্কিত করছে। পদ্মজা তাকে শান্ত করার চেষ্টা করে বলল, আপনি উত্তেজিত হবেন না আম্মা। ফরিনা আক্ষেপে বললেন, আমি তোমারে কইতে গিয়াও কইতে পারি নাই, আমারে মাফ কইরা দাও। তোমার জীবনটা আমার কুলাঙ্গার সন্তানের লাইগ্গা নষ্ট হইয়া গেছে। হঠাৎ আতঙ্কিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন, ও মা, ওরা তোমারে মারছে? পদ্মজা তাড়াতাড়ি অস্বস্ত করে বলল, না আম্মা, আমাকে কেউ মারেনি। আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আর কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটটা আমার কবরে রাইখাইবা। আমার আদেশ এইডা, তাইলে আমার আত্মা শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগের শরীর কাঁপছে। বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য। তাকে অস্বস্ত করে বলে, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন। সবার শাস্তি হবে, হতেই হবে। ফরিনা ক্ষিপ্ত হয়ে বললেন, শুয়ারের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই, তুমি হুনো আমার কথা। পদ্মজা তাকে শান্ত করার জন্য বলল, সব শুনব আম্মা, সব শুনব। লতিফা বুবু বলল, খাবার নাকি খাচ্ছেন না, এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন, তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কাঁপছেন আপনি, শান্ত হন আপনি। ফরিনা আবোল তাবোল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে, ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল, তারপর জোর করে ঘুম পাড়িয়ে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চায়। সব কিছু জেনে বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়ছে। তিনি সব সময় বলতেন, প্রতিটি মানুষ কোনো না কোনো উদ্দেশ্য জন্মগ্রহণ করে। যদি এই কথাটি সত্য হয়, তাহলে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য। সে শতভাগ নিশ্চিত। সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে। আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজ ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মজার থেকে দূরত্ব রেখে চেয়ারে বসে। তারপর প্রবেশ করল মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসল। সে বুঝতে পারছে না কি হতে চলেছে, শঙ্কিত সে। গোপনে ঢোক গিলে একবার আমিরকে আরেকবার পদ্মজাকে দেখল। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে। সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজা আক্ষেপে সরে বলল, রানী আপা কেন যে এমন করল? যদি ফিরে আসতো। মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ, সে এই আলোচনায় যাবে না। পদ্মজা মৃদুলকে বলল, আচ্ছা সোজাসুজিভাবেই কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্কটা কি? পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় এসে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণার সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ করে থাকতে দেখে পদ্মজা বলল, বলুন ছোট ভাই।
মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ল। তারপর বলল, কোনো নাম নাই, আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই, তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখল। আমির তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সেই নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকাল। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলল, আম্মা আব্বা অনেকদিন ধরেই বিয়ের কথা বলতেছে। আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি লিখেনি। চুপচাপ বসে সময় গুনেছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে, জীবন মরণের প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল। মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবেই, আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নাই। কেন নাই জানি না, হুট করেই মনে হইতেছে চামড়ায় যায় আসে না, মনের টানটা আসল। যারে ভালোবাসা যায় তার সব কিছুই ভালোবাসা যায়। সব কিছুর উপরে ভালোবাসা, ভালোবাসার সামনে সবকিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভ্যাবাচাকা খেয়ে গেল। সে অবাক হয়ে জানতে চাইল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ করে চলে গেল? পদ্মজার লুকানো যন্ত্রণা হজম করে নিয়ে দৃঢ় ও গম্ভীরভাবে বলল, ভালো কথা বলেছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন। আমি আমার বোনকে বিয়ে দেব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই। আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে দীর্ঘদিন থাকুক। আশা করি দ্রুত সবকিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুল নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোন সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল, মনে করতে পারলে সে তাকে একটা খাসে দিব বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল আর তাড়াতাড়ি বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, ছোট ভাই, আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে উত্তেজিতভাবে বলল, আমি শনিবারই বাড়ির যামু, রবিবারেই আম্মা আব্বারে নিয়ে আইসা পড়ব, আপনি চিন্তা করেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সে ভীষণ উত্তেজিত বোঝেই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বলল, আসি ভাবি। পদ্মজা শান্তভাবে দোয়া করল, যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো, ছটফটে, চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায় শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির সংক্ষেপে প্রশ্ন করল, কেন? রিদওয়ান কারণ ব্যাখ্যা করল, শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরই শুক্রবার। আমির বিরক্তির সাথে বলল, আব্বার কাজই এমন, ভাগ্য ভালো, গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি।
শুধু চেয়ারম্যানদের দেয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে? হয়েছে। সে আবার জিজ্ঞেস করল, তুই কি আমার সাথে বের হবি? আমি সংক্ষেপে উত্তর দিল, আমি অন্যদিকে যাব। রিদওয়ান প্রসঙ্গ পাল্টে বলল, রাতের ঘটনা শুনলাম, আরভিদি লাশটা কি করা হয়েছে? আমি ঠান্ডা মাথায় জবাব দিল, যা করা হয় তাই করা হয়েছে। বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। রিদওয়ান আফসোস করে বলল, আমি ঘুমে না থাকলে এমন কিছুই হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়, সে ধমকে উঠল, তো ঘুমালি কেন? রিদওয়ান অভিযোগে সুরে বলল, তুই বোবের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রিদওয়ান আবারও দোষারোপ করে বলল, পদ্মজার বুকেও ডর ভয় নাই, সব তোর দোষ। আমির ক্রোধে হংকার দিল, রিদওয়ান, মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি। পুরনো প্রতিশোধ নিয়ে নেব। রিদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির গ্রিল খামচে ধারে, তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘামে। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো, বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসল। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেয়ার জন্য ছটপট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে উঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়, আর এক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ, নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানী আপা কোথাও চলে গেল, কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা যায়নি, কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পুরানো জ্বালা পোড়া। ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগব না মা, তুমি আমার ধারে থাকো। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আছি আমি। ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়র্ত স্বরে বললেন, আমারে নিয়ে যাইতেছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়ে যাইতেছে, যা যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো, তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই? না, নেই, ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুজেন। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন পরিনা চোখ খুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আসিল, রামপুরার ছেড়ি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসল। আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরের থেকে শেয়ালের হাঁক ভেসে আসছে।